চতুর্থ বর্ষ চলছে আলোর স্কুলের। কেমন তো প্রত্যেক বছরই আমাকে এরকম উঠে দাঁড়িয়ে একটা করে বক্তৃতা দিতে হয়। কাহা তো কার দেওয়া যায় বলো। এই বিপদে পড়েছিলেন এক সময় নাসিরউদ্দিন হোজ্জা। যেখানে যেতেন সেখানে আপনি কিছু বলুন। তো শেষে উনি এক সময় পাগল হয়ে গেলেন, হয়ে একটা বুদ্ধি বার করলেন যাতে আর কেউ তাকে কখনো জিজ্ঞেস না করে। উনি কি করেছিলেন সে গল্প তোমরা অনেকেই জানো, তবু আমি গল্পটা বলি। মসজিদে শুক্রবারে জুমার নামাজে গেছেন, নামাজের পরেই সবাই বলছে আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো উনি বললেন যে আচ্ছা আমি কি বিষয় নিয়ে আপনাদের কাছে বলবো আপনারা কি জানেন? তো তারা তো কেউ জানে না। তো বলে না আমরা তো জানি না। বলে যে কি বিষয় নিয়ে বলবো তাই জানেন না, আপনাদের কাছে কি বলবো জান, বলে উনি বাড়ি চলে গেলেন। পরের সপ্তাহে আবার উনি গেছেন, আবার ধরেছেন। তো সেইবার উনি একটু অন্য ভাষায় বললেন যে আচ্ছা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কি বলবো আপনারা কি জানেন? তো আগের দিন বোকা হয়েছিল, আজকে সবাই চালাক হয়ে গেছে, বলে যে জানি। বলে যে জানেনি যখন তখন আর আমার এর পরের দিন যখন আবার গেছে তখন আবার ধরেছে যে আজকে আপনি আবার কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো বলছে আচ্ছা আমি কি বলবো আপনারা কি জানেন? তো তখন কেউ বলছে জানি, কেউ বলছে জানি না। তাহলে ভালোই হলো, যারা জানেন তারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিন। তো এইরকম বুদ্ধি অবলম্বন করতে হয়। তো আমি সেরকম একটু এমন একটা বুদ্ধি বের করেছি যাতে একটু তাড়াতাড়ি বিদায় নেওয়া যায়। তবে আমরা তো মাস্টার ছিলাম, আমরা বক্তৃতা আরম্ভ করলে আমাদের ৪৫ মিনিট বাধ্যতামূলকভাবে বক্তৃতা দিতে হবে, না হলে চাকরি থাকত না। একটা কথা, সেটা হচ্ছে সফোক্লিস এই কথাটা বলেছিলেন যে পৃথিবীতে অসংখ্য বিস্ময়কর জিনিস আছে, কিন্তু মানুষের মতো বিস্ময়কর জিনিস আর নেই। কেন মানুষ এত বিস্ময়কর? তার কারণ মানুষ নিজেরই মধ্যে বিস্ময়কে বহন করে। মানুষের নিজের মধ্যেই বিস্ময় আছে। কোথায় বিস্ময় আছে কি করে টের পাই? আমার মনে আছে একবার জীবনানন্দ দাশের একটা কবিতা পড়ছিলাম, তোমরা অনেকেই পড়েছো। ক্যাম্পে সুন্দরবনে একদল লোক শিকার করতে গেছে, জ্যোৎস্না রাত, চারপাশে সুন্দরবন, মাঝখানে একটা জায়গায় তারা বসে আছে। কবি তার মধ্যে আছেন, তিনি লিখছেন চারপাশে বনের বিস্ময়। চারপাশে সেই জ্যোৎস্নার আলোতে বন দাঁড়িয়ে আছে, সেই বনকে তার কাছে কি মনে হচ্ছে? বিস্ময়। চারপাশে বনের বিস্ময়। এই বিস্ময়বোধ আমাদের নিজেদের মধ্যেই আছে, এই জন্যই আমরা বিস্ময়কর। প্রেমের মিত্রের একটা কবিতা পড়েছিলাম যে তুমি আছো তুমি আছো, এই বিস্ময় সহা যায় না। তুমি আছো তুমি আছো, এই বিস্ময় সহা যায় না। এই বিস্ময়টা কার? ওই মানুষটির। অর্থাৎ ওই মানুষটির নিজের মধ্যেই বিস্ময় আছে, এই জন্য আমরা বিস্ময়কর। আমাদের চেতনার মধ্যে বিস্ময় আছে। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, গোলাপকে বললেন সুন্দর, সুন্দর হলো সে। কেমন? গোলাপকে যদি আমি বলতাম খারাপ, তাহলে গোলাপ খারাপ হয়ে যেত, তাই না? আমার ভেতরকার বিষয়, আমার ভেতরকার সৌন্দর্য বোধের অবাক অবাক চাউনি সমস্ত পৃথিবীকে সুন্দর করে রেখেছে। তো এখন এই যে বিস্ময় মানুষের, এই বিস্ময়
এই বিস্ময়ের সঙ্গে আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের মনন, কেমন আমাদের বোধ, আমাদের উপলব্ধি, আমাদের আনন্দ, আমাদের সৌন্দর্য অনুভূতি, এই সব কিছু মিলে মানুষ একটা আশ্চর্য জিনিস তৈরি করেছে, বিপুল আনন্দময়, মানে অনেক বচনীয় সুন্দর একটা জিনিস তৈরি করেছে পৃথিবী। এই পৃথিবীটার নাম হচ্ছে মানুষের জ্ঞান জগৎ, আনন্দময় জ্ঞান জগৎ। আমরা এই আলোর স্কুলে কি করব? আলোর স্কুলের কাজ হচ্ছে সেই সমস্ত জ্ঞানের জগতের ভেতর দিয়ে হেঁটে বেড়ানো। এখানে কুস্তি করতে হবে, এখানে জুজুৎসু প্যাচ দিতে হবে না, এখানে কষ্ট করতে হবে না। আমরা আনন্দের মধ্য দিয়ে সেই পথগুলো দিয়ে আমরা হেঁটে বেড়াবো। কেমন? তো তার মধ্যে কি থাকবে? তার মধ্যে কবিতা থাকবে, তার মধ্যে গান থাকবে, তার মধ্যে চিত্রকলা থাকবে, তার মধ্যে ভাস্কর্য থাকবে, সাহিত্য থাকবে, শিল্প থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, বিশ্ব ইতিহাস থাকবে, যার কথা একটু আগে প্রিন্স বলে গেছে। হ্যাঁ, চোখ এরকম করে দেখো কেমন ভাবে তাকিয়ে, হ্যাঁ, সেটা থাকবে, অর্থনীতি থাকবে, রাজনীতি থাকবে, সমাজ থাকবে, সারা পৃথিবীর যা কিছু জ্ঞানের জগৎ, আনন্দের জগৎ, তার মধ্য দিয়ে আমরা হেঁটে বেড়াবো। হাঁটলে কি হয়? আমি তোমাদের বয়সে, তোমাদের কেউ কেউ আবার বেশি বয়সও আছে এখানে, হয়তো আমাদের উনি আছেন, ওনাকে আমি নিতে চাই নাই পাঠচক্রে গতকাল। তারপরে উনি বললেন যে স্যার আমাকে নিতেই হবে। আমি বললাম যে এই বয়সে আপনি পাঠচক্রে ভর্তি করবেনটা কি? বলে স্যার দেখবেন কি করি। এবং সত্যি তার সমকক্ষ কেউ নাই। কেমন? সুতরাং আমরা বৃদ্ধ হয়েছি বলে তোমরা আমাদেরকে হেলা করো না গো। একবার আমি টেলিভিশনে আমার একটা ইন্টারভিউ নিচ্ছে, আমাকে একটা মেয়ে আমাকে বলছে যে আপনারা তো প্রবীণ। বললাম কিসের প্রবীণ? তুমিও বেঁচে আছো, আমিও বেঁচে আছি, সুতরাং আমরা সমবয়স। সেই দিনে আমরা একজন আরেকজনের থেকে প্রবীণ হব যেদিন আমাদের মধ্যে একজন আগে চলে যাবে। আর তুমি নবীন, তুমি যা হওয়ার স্বপ্ন দেখছো এবং সম্ভবত হবে না কোনো, যদি ভাগ্য থাকে হবে, সেটা হচ্ছে প্রবীণ হওয়া। তাই না? প্রবীণ সবাই হয় না। আমরা যে হয়েছি এতেই আমরা মানে একটা জিত আমাদের হয়ে গেছে। হ্যাঁ, বহু জনের লেজ নাড়ে কিন্তু প্রবীণ। তো যা হোক, এখন আমরা এর মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াবো কেন? কারণ ওর স্পর্শই অনেক। বসন্তের বিকেলে যখন সেই মিষ্টি মর্মরিত বাতাস বয়ে যেতে থাকে, ওই বাতাস যখন গায়ে লাগে তখন তোমার মন যে অতীন্দ্রিয় লোকে চলে যায়, সেইটাই তো সবচেয়ে বড় পাওয়া। পৃথিবীতে সবকিছুর জন্য তলোয়ার যুদ্ধে নামতে হয় না, বহু জিনিস এমনিতেই আমাদের কাছে চলে আসছে। তো সেরকম যেমন পূর্ণিমা রাত, পূর্ণিমা রাতে তুমি ওই চাঁদের নিচে বসে থেকো একা একা, পাশে কেউ থাকে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? একা বসে থেকো, দেখবে যে সেই পূর্ণিমা তোমার শরীরের ভেতর ঢুকে যাবে, সেই জ্যোৎস্না তোমার হৃদয়ের ভেতর ঢুকে যাবে, তোমার আত্মার ভেতর ঢুকে যাবে, এবং তুমি একসময় অনুভব করবে যে তুমি নিজেই সেই পূর্ণিমার চাঁদ। স্পর্শ এমন জিনিস, একটা গাছ মিষ্টি হাওয়ায় ঝিরঝির করছে, সরু সরু পাতা, খুব সুন্দর,
তুমি সেই গাছের নিচ দিয়ে হেঁটে যাও, আস্তে আস্তে হেঁটে যাও। ওই গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার আগে তুমি যা ছিলে, হেঁটে যাওয়ার পরে কি তুমি ঠিক সেই মানুষটা থাকবে, নাকি কিছু পরিবর্তন তোমার হবে? কি পরিবর্তন হবে? ওই গাছের সৌন্দর্য, ওই গাছের স্নিগ্ধতা, ওই গাছের সেই ঝিরঝির অনুভূতি, এই সব তোমার তোমার চেতনার মধ্যে দিয়ে চলে আসবে। তুমি তখন একজন অন্য মানুষ হয়ে যাবে। তোমরা অনেকেই তো আমি দেখেছি ওই কপাল কুণ্ডলা তোমরা অনেকেই পড়েছো না বঙ্কিমচন্দ্রের? তো কপাল কুণ্ডলার মধ্যে যখন নবকুমার প্রথম সমুদ্র দেখল, সে কি বলেছিল? যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। নবকুমার কি ঝাঁপ দিয়েছিল সমুদ্রের মধ্যে? শুধু দেখেছিল। শুধু দেখলেই এটা হতে পারে, শুধু শুনলেই এটা হতে পারে, শুধু স্পর্শ পেলেই হতে পারে। মানুষ বড় হয়ে যায়, একটা বড় কিছুর স্পর্শ মানুষকে বড় করে তোলে। তো আমরা তোমাদেরকে মানব সভ্যতার শ্রেষ্ঠ জিনিসগুলোর মধ্য দিয়ে ঘুরিয়ে বেড়াবো। যদি তুমি তার স্পর্শটুকু নিতে পারো, তাহলেও দেখবে তুমি আজকে যা আছো তার চাইতে তুমি অনেক ওপরে চলে গেছো। তোমরা সবাই জানো যে গত 50 বছরে আমাদের দেশ একটা নৈরাজ্যের মধ্যে বাস করছে। অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলতা, মূল্যবোধের অবক্ষয়, সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মানুষ এখন আর বড় কিছু চিন্তাই করতে পারছে না। এটা কিন্তু হয় যখন ঝড় ওঠে, তখন কি গান আসে? যখন টর্নেডো 250 মাইল স্পিডে এসে আঘাত হানে, তখন কি তুমি কবিতার বই বের করে বসো? তাই না? তা আমাদের দেশ আজকে যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সবকিছু মিলে, সেইখানে বড় কিছু আজকে পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা নানানভাবে মরে যাচ্ছি আস্তে আস্তে। একটু আগে রেনেসাঁর কথা উঠেছে। এই বাংলাদেশে কলকাতাকে কেন্দ্র করে একদিন এক বিরাট জাগরণ ঘটেছিল। মনুষ্যত্বের জাগরণ, মূল্যবোধের জাগরণ, স্বপ্নের জাগরণ, বড় কিছুর প্রতি এগিয়ে যাবার সাধনা। এবং রবীন্দ্রনাথ কি সুন্দর করে বলেছেন এক জায়গাতে, যে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ। সাধনা এরকম না, এরকম করে এরকম সাধনা করছি। বলে কি করো? বলে আমি সাধনা করি। এই সাধনা দিয়ে কাজ হবে না। সেই সাধনার মধ্যে বকুলের গন্ধ থাকতে হবে, জীবন থাকতে হবে, জীবনের আনন্দ থাকতে হবে। তা না হলে সাধনার সেই শক্তি আসবে না। তো সেই যে জাগরণ ঘটেছিল, কত বড় বড় লোক এই জাতির মধ্যে জন্মগ্রহণ করেছে, এটা ভাবতেও আশ্চর্য লাগে। তার আগে মাত্র শ্রী চৈতন্য এবং জয়দেব এই বাঙালি জাতির ইতিহাসে মাত্র 2 জন লোককে পাওয়া যায়। আর 140 বছরের মধ্যে সেই রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এই করতে করতে এত সাহিত্যের কথা বললাম। বিজ্ঞানের ক্ষেত্রে হয় নাই? জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস, মেঘনাদ সাহা। দর্শনের ক্ষেত্রে হয়েছে, পলিটিক্সে হয়েছে সুভাষ বসুর মতো মানুষ, একে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত মানুষ তুমি দেখো। আজকে তুমি তাকিয়ে দেখো বাংলাদেশের দিকে, পার্থক্যটা টের পাওয়া যায়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন
টেলিভিশন ছিল না, রেডিও কেরোসিন ল্যাম্পের মতো টিমটিম করে জ্বলত। সেই সময় কোনো মিডিয়ার কারণে নয়, অন্তত 15 জন অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, যাদের নাম সারা দেশের লোক জানত। এটা মিডিয়ার জন্য নয়, তাদের জ্ঞানের জন্য, বিদ্যার জন্য, মেধার জন্য, প্রতিভার জন্য, সাধনার জন্য। আজকে ইউনিভার্সিটির একটা শিক্ষকের নাম কেউ জানে? জাতীয়ভাবে কোন ইউনিভার্সিটির, কতগুলো ইউনিভার্সিটি হয়েছে এখন? এক রাস্তার উপরেই 15টা ইউনিভার্সিটি আছে। সমস্ত ইউনিভার্সিটি মিলে একটা অধ্যাপক আছে কিনা যার কথা সারা জাতি জানে কোন জায়গাতে আমরা এসে পড়েছি? এখন দেখো, আমরা যখন ছোট তখন প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে গান বেরোতো, কি হিন্দি গান কি বাংলা গান, অন্তত 2টো। কোন কোন সপ্তাহে 3টা, কোন কোন সপ্তাহে 4টা। যেসব গান আজ পর্যন্ত সমস্ত মানুষ জানে এবং সমস্ত মানুষ যে গান গায়। আজকে গত 15 বছরের মধ্যে একটা গানের নাম করো। দেখেছো আমরা কিভাবে শূন্য হচ্ছি? তা আমরা কি এটাকে মেনে নেব নাকি এটা প্রতিরোধ করব? সেই ডাকঘর নাটকের মধ্যে একটা খুব সুন্দর কথা আছে। অমল জিজ্ঞেস করছে যে ঘন্টা বাজায় কেন? অমল তো 9 বছরের ছেলে, ঠিক জানে না। তো তখন যাকে জিজ্ঞেস করেছে সে বলছে যে সময় হলে ঘন্টা বাজায়। তখন অমল বলল যে আচ্ছা, ঘন্টা বাজালেও তো সময় হয়ে যেতে পারে। তো সব খারাপ হতে পারে, সময় হয় না, কিন্তু আমরা যদি ঘন্টাটা বাজাতে পারি তাহলেই কিন্তু সময় হয়ে যেতে পারে। এই আলোর স্কুল হচ্ছে সেই ঘন্টা বাজানো। আমরা ঘন্টা বাজাবো। একদিন বাংলাদেশ সারা ভারতের মধ্যে প্রথম একদম প্রধান স্থানে ছিল। তখন বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেটা কলকাতা কেন্দ্রিক, কলকাতাকে কেন্দ্র করে সেই নবজাগরণ হয়েছিল। আজকে কলকাতা নেই, আজকে কাকে কেন্দ্র করে হবে? ঢাকাকে কেন্দ্র করে। এসো আমরা এইখান থেকে শুরু করি। সুতরাং যদি আমরা শুরু করতে চাই এবং এই অন্ধকারকে আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে কি দিয়ে করা যাবে? ধরো আরব একসময় আইয়ামে জাহালিয়াতের মধ্যে পড়েছিল, অন্ধকার যুগের মধ্যে পড়েছিল। কি দিয়ে সেই আরব অন্ধকার যুগকে প্রতিরোধ করেছিল? সেই জ্ঞানকে ধারণ করেছিল কে? মানুষ, উচ্চতর মানুষ। উচ্চতর মানুষ দিয়েই শুধু অন্ধকারকে আক্রমণ করা যায়, পরাজিত করা যায়, প্রতিরোধ করা যায়। আমাদের উচ্চতর মানুষ চাই, আমাদের স্টার চাই, আমাদের নাক্ষত্রিক মানুষ চাই। ওই বালুর মতো ছোট্ট কণা হলে হবে না, ওই কোটি কোটি কণা দিয়েও কিছু হয় না। আমি একটা কথা অনেক সময় ছাত্রদের বলি যে পুঞ্জে পুঞ্জে তারা দেখো। আমরা ছোটবেলায় পড়তাম কবিতার বইয়ে যে পুঞ্জে পুঞ্জে তারা দেখো। কোটি কোটি তারা আছে না আকাশে, না ঘরে আধার, এত যে তারা, কিন্তু অন্ধকারকে হরণ করতে পারে না, অন্ধকারকে তাড়াতে পারে না। এক চন্দ্র আলো করে জগৎ সংসার, একটা চাঁদই যথেষ্ট। তো আমরা সেই চাঁদের মতো মানুষ চাই, সেই বৃক্ষ মানুষ চাই, গাছ মানুষ। একবার আমাদের গ্রামে এক লোক বলছে আমার কাছে যে সেই গাছ মানুষ আর নেই। আমি ভাবলাম গাছ মানুষ, গাছের সঙ্গে আবার মানুষের কি? পরে বুঝলাম না, উনি ঠিক বলেছে। গাছ মানুষ মানে গাছের মতো সমুন্নত, গাছের মতো প্রশাখা বহুল, গাছের মতো ভারসাম্যে ভরা সেই মানুষ। সেই মানুষ যদি না পাওয়া যায় তাহলে পরে অন্ধকারে রোদন করা ছাড়া আর কিছুই করার আমাদের থাকে। তো সুতরাং আমাদের শক্তিমান মানুষ চাই,
বড় আদর্শ সম্পন্ন মানুষ চাই, বড় মূল্যবোধ সম্পন্ন মানুষ চাই, বড় স্বপ্ন সমৃদ্ধ মানুষ চাই, তাই না? বড় মনের জানালা বড় হয়েছে এরকম মানুষ চাই। একটা কথা আছে, আর মাত্র 45 মিনিট হয় নাই। একটা উপমা আমি একটু লিখে এনেছি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন হোজ্জাকে একদিন বলা হলো, জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, সূর্য আমাদের বেশি উপকার করে না চাঁদ আমাদের বেশি উপকার করে? তো নাসিরউদ্দিন হোজ্জা বললেন চাঁদ আমাদের বেশি উপকার করে। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে কেন? তো উনি বললেন যে সূর্য আলো দেয় যখন আলো থাকে, আর চাঁদ আলো দেয় যখন আলো থাকে না। এখন আলো আছে কি নাই? নাই। সুতরাং আমাদের সবাইকে কি হয়ে উঠতে হবে? চাঁদ হয়ে উঠতে হবে। চাঁদের মতো আলোময়, চাঁদের মতো দ্যুতিময়, চাঁদের মতো রমণীয়, সুন্দর, শক্তিময়। একটা গল্প আমার বইয়ের মধ্যে আমি গল্পটা লিখেছি। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের পাড়ায় এক ভদ্রলোক থাকতেন, খুব জ্ঞানীর মতো বিজ্ঞ কথা বলতেন। তো তাকে অনেকে বলতো পীর, অনেকে বলতো পাগল। এইসব লোকদের এই হয়। তো আমাদেরকে একদিন বললেন যে ধর, আমরা কয়েকজনে মিলে একটা ঘরের মধ্যে ঢুকলাম। সেই ঘরে কোনো জানালা নেই এবং আমরা ঢোকার সঙ্গে সঙ্গে একটা মাত্র দরজা, সেটা বন্ধ করে দেওয়া হলো। আমাদের হাতে আছে একটা শাবল। আমরা বাইরের পৃথিবীকে এখন কি করে দেখব? তো উত্তর তো উনি দিয়েছেন, আমাদের হাতে একটা শাবল আছে। তখন আমরা বললাম যে আমরা দেয়ালটাতে শাবল দিয়ে একটা গর্ত করব, তাহলে বাইরের পৃথিবীকে দেখতে পাবো। তুমি বললেন যে মনে মনে গর্ত কর। কত বড় হয়েছে? বললাম যে স্যার একটু এইরকম হয়েছে। তো কি দেখছিস? একটা মাঠের একটা ছোট্ট অংশ, একটা ছাগল হাঁটছে, একটা হয়তো গাছের একটা ডালের একটা একটা ছোট্ট কয়েকটা পাতা দেখা যাচ্ছে, এইসব ছোট। তুমি বললেন যে এইবার এক কাজ কর, গর্তটাকে আরো বড় কর, বেশ বড় করে ফেল। বললাম কি দেখছিস? দেখা যাচ্ছে একটা নদীর একটা বিশাল অংশ, একটা বিরাট মাঠ, হ্যাঁ, একটা কলেজ, একটা বাজার, অনেক কিছু দেখা যাচ্ছে। তখন বললেন যে এবার চল আমরা ছাদে যাই। এসেছিস ছাদে? আমরা বললাম এসেছি। কি দেখছিস? আকাশ, পৃথিবী, বিশ্ব চরাচর। তাহলে বড়কে দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে? নিচে না উপরে? ছাদে। সেইখানে আমাদের যেতে হবে। আমরা সেই ছাদে যাওয়ার জন্য এই আলোর স্কুলের আমাদের অভিযাত্রা আমাদের শুরু হয়েছে। তো শেষে একটা কথা বলে শেষ করি। রাজাদের রাজকবি থাকে না? তো এক রাজার রাজকবি মারা গেছে, তো কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে রাজকবির পদ শূন্য হইয়াছে, যাহারা রাজকবি হইতে আগ্রহী তাহারা আবেদন করুন। সঙ্গে সঙ্গে দেখা গেল মানে আবেদনে স্তূপ, 5000 আবেদন। আর যে কবি যত ছোট, তার টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট, ক্রিডেন্সিয়াল তার তত বড় পর্বত হয়ে গেছে। এখন কি করে রাজকবি এর মধ্যে থেকে বাছাই করা যায়? বলো, এটা তো খুব কঠিন ব্যাপার। তখন মন্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন। মন্ত্রীদের তো আর রাজত্ব করতে হয় না, কাজে ওদের মাথা ভর্তি বুদ্ধি থাকে। রাজাকে এসে বলল যে রাজা, মানে হুজুর আপনি একটু নিরস্ত হন, আমি রাজকবি বের করে দিচ্ছি। তখন চারিদিকে প্রচার করে দেওয়া হলো যে আজকে থেকে যে কবিতা লিখবে তার 10টা সামরিক চাবুক তাকে মারা হবে।
সামরিক চাবুক মানে তো তোমরা জানো, যতটা জায়গা লাগে ততটা জায়গার চামড়া শুদ্ধ সেই চাবুকের সঙ্গে উঠে আসে। এই শোনার সঙ্গে সঙ্গে সেই 5,000-এর মধ্যে 4,950 জন নাই। কবিতা, কবিতা কাকে বলে? না না, কবিতা তো আমি কোনোদিন শুনি, নামই শুনি না। ওরা আমার নামে অপবাদ দিচ্ছে আমাকে এই করার জন্য। দেখা গেল 50 জন নাই। তখন বলা হলো, এরপরে ঘোষণা যে অদ্য হইতে যে কবিতা লিখিবে তাহাকে 20 চাবুক। এ শুনে দেখা গেল যে 50 জনের মধ্যে থেকে 45 জন কবিতা কি, কবিতা কাহাকে বলে, আমি তো কবিতা লিখি নাই হুজুর। একেবারে মানে 5 জন তখনও লেখে। শুরু হলো 20 চাবুক, থোকা থোকা রক্তে ভরে গেল সব শরীর টরীর সবার। তখন দেখা গেল 3 জন বের হয়ে গেছে, কিন্তু 2 জন তখনও লেখে। তখন ঘোষণা করা হলো যে এবার যদি কেউ কবিতা লেখে তাহলে মেরেই ফেলা। শোনার সঙ্গে সঙ্গে 2 জনের মধ্যে একজন অত্যন্ত শান্তির সঙ্গে রিটায়ার করে থাকে। একজন চাবুক চলছে, রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু সে লিখছে। তখন মন্ত্রী রাজাকে ডেকে এনে বলল যে রাজা, এই যে আপনার রাজকবি, ও মরে যাবে কিন্তু কবিতা লেখা ছাড়বে। কারণ কবিতা রয়ে গেছে রক্তে, রক্তের কণায় কণায় তার কবিতা। রক্ত কবিতা তার মধ্যে দাউ দাউ করে চলছে, সে কি করে থামবে? রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আম হয় কয়টা কিন্তু মুকুল আসে কত। কোটি কোটি মুকুল আসে, তাই না? তার মধ্যে কত মুকুল রোদের ছাই হয়ে যায়, তারপরে ঝড়ে নষ্ট হয়, তারপরে শিলা বৃষ্টিতে নষ্ট হয়, কুয়াশায় নষ্ট হয়, পোকা খেয়ে নষ্ট করে। করতে 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 কোটি কোটি মুকুলের কাছ থেকে কয়টা থাকে শেষ পর্যন্ত? হয়তো 500 আম থাকে বা 1000 আম থাকে, এই তো। আমরা অনেক এসেছি, আমরা কি সব পোকায় খাওয়া হয়ে যাব? আমরা কি সব রোদে ছাই হয়ে যাব? আমরা ছাই হওয়ার জন্য এসেছি নাকি জয় করার জন্য এসেছি? জোরে বলো। ধন্যবাদ।